পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সমস্ত ভিউয়ার্স তথা দর্শক বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত কবিতা আবহমান নিয়ে আজ আলোচনা করব। এই আবহমান কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের এক অন্যতম উল্লেখযোগ্য ও স্বনামধন্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। এই আবহমান বলতে বোঝায় যে ধারা বা রীতি বহুদিন ধরে বা বহুকাল ধরে চলে আসছে। এই কবিতার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে প্রথমে আমি তোমাদের সামনে দু চার কথা তুলে ধরব। এই বিংশ শতাব্দীর 5-এর দশক থেকে আজ পর্যন্ত যে সমস্ত মননশীল কবিতার অন্যতম ধারক বা যিনি এই কবিতাগুলি পাঠকদের সামনে তুলে ধরেছেন তিনি হলেন এই বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি আমাদের কাছে সুপরিচিত বা অত্যাধিক জনপ্রিয় তার উলঙ্গ রাজা নামক কবিতার জন্য। এই মহান কবি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে 1924 খ্রিস্টাব্দে। সাংবাদিকতা দিয়েই তার কর্মজীবন শুরু হয়েছিল, তবে 1942 খ্রিস্টাব্দ থেকে তিনি বেশ কয়েকটি পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য সত্যযুগ পত্রিকা। এই সত্যযুগ পত্রিকার মাধ্যমেই তার সাংবাদিকতায় কর্মজীবন শুরু হয়েছিল। তবে এই মহান কবি 2018 খ্রিস্টাব্দে বার্ধক্যজনিত রোগের কারণে পরলোক গমন করেন। এই আবহমান কবিতাটির মাধ্যমে কবি যে বিষয়বস্তুটি আলোচনা করেছেন তা হলো এই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার শৈশবকালীন অর্থাৎ তার গ্রাম্য জীবনের তার মাতৃভূমির কথা এই কবিতায় তুলে ধরেছেন। তিনি স্মৃতিচারণের মাধ্যমে তার সেই শৈশবকালীন জীবনে ফিরে গেছেন। কবির মনে পড়ে কবির বাড়ির উঠোনের পাশে লাউ মাচার কথা, তার পাশে দাঁড়িয়ে ছোট্ট যে সাদা ফুলগুলো দোলে সন্ধ্যাবেলা বাতাসে তিনি তার সুরভি বা সুগন্ধ নিতে বলেছেন। হয়তো কোনো মানুষ অন্য কোথাও থেকে অনেক বছর আগে এই লাউ মাচার কাছেই এসে নিবিড় অনুরাগ বা ভালোবাসায় ঘর বেঁধেছিল। এই জায়গা ছেড়ে সে কোনো কারণে চলে যেতে বাধ্য হয়েছে, তবুও এই মাটি এই হাওয়াকে ভালোবেসে সে অর্থাৎ সেই ব্যক্তি আবার ফিরে ফিরে চলে আসেন। স্মৃতিচারণের নোটে গাছটি বুড়ো হয় তথা বয়সের ভারে সে নুয়ে পড়ে ঠিকই, তবে তা কিন্তু মোটেই মুড়িয়ে যায় না, অর্থাৎ সে কিন্তু নুয়ে পড়লেও ফুরিয়ে যায় না। উঠোন, লাউ মাচা, নোটে গাছ, সন্ধ্যের বাতাসে ফুলের দোলা এইসবই বারবার তাকে কাছে ডাকে, তাই তার আসা যাওয়া ফুরিয়ে যায় না, আর এই পালাগান চলতেই থাকে। গ্রামের পথে আসার জন্য যে জেদ, যে একগুঁয়েমি, সেই অবস্থা, সেই ছেলেটির দুরন্ত পিপাসা কিন্তু ফুরিয়ে যায় না। যদি কখনো একদিন ছুটি পেয়ে সে চলে আসে, তবুও সারাদিন নিজের মনে ঘাসের গন্ধ গায়ে মেখে সারাটা রাত্রি তারাদের সঙ্গে স্বপ্ন আঁকার কাজ সে করে যায়। গ্রামকে হারানোর যে যন্ত্রণা তার নেবে না, তার দুঃখ কখনো ফুরিয়ে যায় না। সেই ছেলেটির বাগান থেকে সাদা সুগন্ধি কুন্দ ফুলের হাসি কোনোদিনই হারিয়ে যায় না বা ম্লান হয় না। সেই আগের মতোই সূর্য ওঠে, আবার ছায়া নামলে সন্ধ্যা নদীর হাওয়া মনের আনন্দে ছুটে আসে। আর স্মৃতির এই নতি গাছটি জীবনে কখনোই মুড়িয়ে যাবে না। বড় জোর বা খুব জোর হয়তো মানুষের বয়স হওয়ার মতনই এই লতানো গাছটি মুড়িয়ে যাবে, কিন্তু মরবে না, কারণ মৃত্যুর আগের মুহূর্তেও তার এই স্মৃতিচারণার কথা বা অবস্থা বা প্রক্রিয়া চলতেই থাকবে। অর্থাৎ
আলোচ্য কবিতায় কবি গ্রাম্য জীবনের এই স্মৃতির কথা রোমন্থন করতে গিয়ে সেই স্মৃতিচারণায় বিভোর হয়ে পড়েছেন। এই স্মৃতির পাতায় কবি ফিরেছেন তার শৈশব কাটানো উঠোন এবং তার পাশেই জন্মানো সেই লাউমাচাটির কাছে গিয়ে। এই উঠোন বা লাউমাচা বা সেই গ্রামের সন্ধ্যার বাতাসে দোদুল্যমান ফুল, এগুলি এক একটি প্রতীক হিসেবে ধরা দিয়েছে, কারণ তার আরো একাধিক অনুষঙ্গ চিরন্তন হয়ে থাকে এই স্মৃতির কোনায়। এই গ্রামে ঘর বাঁধা এবং তারপর জীবন জীবিকার টানে দূর দেশে পাড়ি যাওয়া, সেগুলি বহুকাল আগে থেকেই চলে আসছে এই একই রকম ভাবে। আর সমাজ জীবনের এই বিবর্তনের প্রবাহ চিরন্তন, অর্থাৎ যতদিন পৃথিবী থাকবে ততদিন এই প্রবাহ চলতেই থাকবে। কবি নিজেও কিন্তু এই অভিজ্ঞতার সরাসরি প্রমাণ পেয়েছিলেন। চোখের সামনে তিনি দেখেছিলেন এই গ্রাম্য জীবনের চিরাচরিত কাঠামোকে ভেঙে পড়তে, আর তার পরিবর্তে তিনি দেখেছেন দিনে দিনে পুষ্ট হয়েছে নাগরিক জীবন, অর্থাৎ নগরায়ন, নগর উন্নয়নের বা নগর সভ্যতার যে বিস্তার, তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তাই কবি লাউমাচা, নটে গাছ, দোলায়মান ছোট ফুল, কুন্দ ফুলের সুগন্ধ, নদীর হাওয়া প্রভৃতির মাধ্যমে একটি বিষাদ ঘন বা দুঃখের গ্রামীণ সন্ধ্যার রূপচিত্র বা ছবি এই কবিতায় তুলে ধরেছেন। আর দিনের শেষে এই বিষণ্ণতার ছবি সমাজ পরিবর্তনের যে বাস্তবতা, তাতে পরিপূর্ণ। ফিরে যাওয়ার দুরন্ত পিপাসা, আসা যাওয়ার এই চিরায়ত ঐকান্তিক ইচ্ছা আবহমান কাল ধরে, অর্থাৎ বহুদিন ধরেই, বহু বছর ধরেই, বহু যুগ ধরেই মানুষের মনে চলে আসছে। আর এত কিছুর সংমিশ্রণে বা সমন্বয়ে কবি এই কবিতাটির নাম দিয়েছেন আবহমান। এই কবিতায় কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দেব। যেমন এখানে একটা শব্দ আছে যা, যা বলতে যাওয়ার নির্দেশ। উঠোন শব্দের অর্থ ঘরের সামনে ফাঁকা জায়গা। সন্ধ্যা বলতে সূর্য অস্ত যাওয়ার কালের কথা বলা হয়েছে। ঘর বলতে বসবাসের স্থান। অনুরাগ মানে ভালোবাসার একটি স্তর। ফুরোয় না বলতে ফুরিয়ে যায় না। নটে গাছ হচ্ছে বর্ষার এক ধরনের শাক বিশেষ। এই শাক সবুজ বা লাল উভয় রঙেরই হয়ে থাকে। এই শাকের ডগা বা আগা কেটে নিয়ে খাওয়া হয়, আবার নতুন করে সেখানে পাতা গজিয়ে যায়। মুড়িয়ে ওঠে মানে বৃদ্ধ হয় বা জরাগ্রস্ত হয়। মুড়োয় মানে মুড়িয়ে যাওয়া, অর্থাৎ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া। একগুয়ে মানে গোয়ার বা জেদি। দুরন্ত মানে দুর্দান্ত। সারাটা মানে সমস্ত। গন্ধ মানে ঘ্রাণ। মাখে মানে মাখিয়ে রাখে। যন্ত্রণা মানে বেদনা। বাসি বলতে এখানে পুরনো, টাটকা নয় এমন জিনিসের কথা বলা হয়েছে। কুন্দ ফুল বলতে আকারে ছোট, এক ধরনের সুগন্ধি সাদা ফুল। ছায়া নামা বলতে সূর্য মেঘে ঢেকে গেলে বা সূর্য পশ্চিমের দিকে আকাশে ঢলে পড়লে যে অবস্থার সৃষ্টি হয়, তাকেই বলা হয় ছায়া নামা। তোমরা আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর কোন কোন জিনিসগুলো তোমাদের প্রয়োজন, এছাড়াও আর কোন কোন বিষয়গুলো তোমাদের দরকার, সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমার এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।